নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। পশ্চিম এশিয়ার তীব্র যুদ্ধ নিয়ে আমি কথা বলবো। আমি আশিস চট্টোপাধ্যায়। আপনারা সকলেই দেখছেন কিভাবে পশ্চিম এশিয়ায় একটা সাময়িক কদিনের শান্তি খান খান হয়ে ভেঙে পড়েছে। ইরানের ওপরে তীব্র আক্রমণ চালাচ্ছে আমেরিকা। আমেরিকার সঙ্গে যুদ্ধে সরাসরি যোগ দিয়েছে সৌদি আরবও, এবং বিভিন্ন দেশের ওপরে যুদ্ধের আঁচ ক্রমশ ছড়িয়ে পড়ছে। এর আগেই যেসব দেশগুলোতে যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়েছিল তার সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে ইরাক। তাহলে বারবার শান্তির কথা বলেও ট্রাম্প কেনই মাঝে মধ্যে 180 ডিগ্রি ঘুরে আবার যুদ্ধের পথে ফিরে আসছেন? কারণটা কি? আমরা দেখেছি এই যুদ্ধ তীব্র আকার ধারণ করার ঠিক আগে আমেরিকায় গিয়ে মিটিং করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যে খবর পশ্চিমী সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া গিয়েছে, নেতানিয়াহু নাকি বলেছেন যে ইসরায়েলের উপরে ভয়ঙ্কর আক্রমণ হতে পারে ইরানের পক্ষ থেকে, সেই জন্য আলোচনার পথ একেবারে বন্ধ করে দেওয়া উচিত হবে না। নেতানিয়াহু নাকি এটাও বলেছেন যে একটা লো স্কেল ওয়ারফেয়ার, যাকে বলে একটা নিচু মাত্রার যুদ্ধও চলতে থাকুক, আবার আলোচনাও চলতে থাকুক পরোক্ষ প্রতিনিধিদের নিয়ে, এইরকম একটা প্রচেষ্টাও ট্রাম্প ভেবে দেখতে পারেন। এসব কিছুই যদি না খাটে তাহলে তো যুদ্ধ আছেই। কিন্তু দেখা যাচ্ছে ট্রাম্প সব আলোচনা থামিয়ে দিয়ে তীব্র যুদ্ধের দিকেই যাচ্ছেন। কেন? ট্রাম্পের কি কোনো বাধ্যবাধকতা আছে? অনেকেই মনে করেন ট্রাম্পের বাধ্যবাধকতা আছে। কিছুদিনের মধ্যেই 7-8 সপ্তাহের মধ্যে আমেরিকা মিড টার্ম পোল বা মধ্যবর্তী নির্বাচনে যেতে চলেছে। সেখানে সংসদের নির্বাচিত আসনগুলোর সবকটাতেই ভোট হবে, প্রদেশগুলোতেও ভোট হবে। ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন ট্রাম্পের যে জনসমর্থন ছিল, সেই জনসমর্থনের থেকে একটা বড় অংশ খসে গিয়েছে ইতিমধ্যেই। ট্রাম্পের উল্টো পাল্টা অর্থনীতি, ট্রাম্পের আজ এটা বলা কাল ঠিক তার উল্টোটা বলা, ট্রাম্পের বিভিন্ন দেশের ওপরে শুল্ক চাপিয়ে তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করা, ট্রাম্পের সরকারি কর্মচারী ছাঁটাই, ট্রাম্পের বিভিন্ন সংস্থার ওপরে নানান ধরনের বিধিনিষেধ চাপিয়ে দেওয়া, বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর অনুদান বন্ধ করে দেওয়া। ট্রাম্পের বিরুদ্ধে এত ক্ষোভ জমা হয়েছে আমেরিকাবাসীর যে অনেকেই মনে করেন এখন ট্রাম্পের জনপ্রিয়তা 40% বা তারও নিচে নেমে এসেছে। এটা যথেষ্ট চিন্তার। তার সঙ্গে যুক্ত হয়েছে ইরান যুদ্ধ। আমেরিকাবাসীর অনেকেই মনে করেন যে ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার কোনো দরকার ছিল না। যুদ্ধ ছাড়াই যেটা আমেরিকা চাইছে, মূলত ইরান যাতে পারমাণবিক অস্ত্র না বানাতে পারে, সেটা ইরানকে রাজি করানো যেত, চাপ দিয়েই রাজি করানো যেত, আর্থিক চাপ দিয়েই রাজি করানো যেত। কিন্তু ট্রাম্প অতিরিক্ত কৃতিত্ব নেবার জন্য যুদ্ধে গিয়েছে, এবং সেই যুদ্ধ সম্ভবত আমেরিকার পক্ষে মোটেই সুখকর হচ্ছে না। এর আগে যখন যুদ্ধ থেমেছিল, কেন থেমেছিল? তার কারণ মার্কিন শীর্ষ সেনাপতিরা ট্রাম্পকে বলেছিলেন যে আমাদের প্যাট্রিয়ট মিসাইল শেষ হয়ে গেছে, ফলে ইরানের থেকে ধেয়ে আসা ড্রোন বা ব্যালিস্টিক মিসাইলকে ঠেকানোর ক্ষমতা আমাদের প্রায় শেষ হয়ে গিয়েছে। তখন কদিনের জন্য যুদ্ধ থামিয়ে আবার পৃথিবীর নানান জায়গার থেকে সেই সব প্যাট্রিয়ট মিসাইল বা এরকম প্রতিরক্ষাকারী মিসাইল নিয়ে জড়ো করেছেন মধ্যপ্রাচ্যে, এবং আবার যুদ্ধ শুরু করেছে। এবারেও সম্ভবত আমেরিকার খুব একটা সুবিধে হচ্ছে না। তাহলে কেন আমেরিকা যুদ্ধ করছে? অনেকে মনে করেন ট্রাম্প যদি কোনো ক্রমে ইরানকে হারাতে পারেন, অর্থাৎ ইরান হেরে গেল,
এক সপ্তাহ 2 সপ্তাহ যুদ্ধ চললো, তারপর এমন একটা পরিস্থিতি হলো, ইরানের অভ্যন্তরীণ অবস্থা খুব খারাপ হয়ে গেল। ইরানে কোনো জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, খেতে পাচ্ছে না মানুষ, বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, পানীয় জল পাওয়া যাচ্ছে না। তখন ইরানের মানুষ খুব রেগে গিয়ে ইরানের যে বর্তমান সরকার এবং এই যে আয়াতোল্লাহ ইত্যাদি আছে তাদেরকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করলে আমেরিকার মদতে, আমেরিকার টাকায়, এবং ইরানের ব্যবস্থাটা বদলে গেল। এইরকম একটা জায়গায় যদি ট্রাম্প যেতে পারেন, তাহলে ট্রাম্পের জনপ্রিয়তা আবার অনেকটা চড়চড় করে বাড়তে পারে, এবং সেক্ষেত্রে চলতি বছরের শেষ দিকে যে মধ্যবর্তী নির্বাচন হতে চলেছে তাতে ট্রাম্প তার হারিয়ে যাওয়া জমি আবার খানিকটা ফিরে পেতে পারেন। আরেকটি মত হচ্ছে, অস্ত্র ব্যবসায়ীরা কিছুতেই ট্রাম্পকে থামতে দেবেন না। তাদের অস্ত্র বিক্রি হবে কোথায় যদি পৃথিবীতে যুদ্ধই না হয়? ইউক্রেনকে 3-3.5 বছর ধরে সমর্থন করেছেন, আমেরিকার জনগণের টাকায়, করের টাকায় অস্ত্র কিনে ইউক্রেনকে দিয়েছেন। এখন আমেরিকার অস্ত্র ব্যবসায়ীরা, অস্ত্র যারা বানায় সেই বিশাল দৈত্যাকার কর্পোরেট কোম্পানিগুলো, তারা চাইছে আরও যুদ্ধ, তাহলে আরও মিসাইল, আরও যুদ্ধ বিমান, আরও কামান, আরও রাইফেল, আরও যুদ্ধ সামগ্রী, এবং তাহলে তাদের ব্যবসা আরও ফুলে ফেঁপে উঠবে। যেহেতু এই সমর ব্যবসায়ী বা ওয়ার ইন্ডাস্ট্রির কাছে বরাবরই ট্রাম্প একেবারে ডার্লিং যাকে বলা হয়, ট্রাম্পের সঙ্গে তাদের অত্যন্ত সুসম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক বটে, সেই জন্যে অনেকে মনে করেন অস্ত্র ব্যবসায়ীদের চাপ এর পেছনে কাজ করছে। অন্য আরেকটি মত হলো, যেটা খানিকটা সত্যি বলে প্রমাণিতও হয়েছে, সেটা হচ্ছে এই একবার যুদ্ধ বন্ধ আবার যুদ্ধ চালু, এর মধ্যে দিয়ে শেয়ার বাজার থেকে ফাটকা খেলে বিপুল পরিমাণ সম্পদ করছেন ট্রাম্প, তার বউ, তার জামাই, তার মেয়েরা। কেননা ট্রাম্প সব থেকে আগে জানতে পারছেন কখন যুদ্ধবিরতিটা হবে, তাহলে যুদ্ধবিরতি হলে শেয়ার বাজার বাড়তে পারে, তখন সেই শেয়ার বাজার বারবার খবর আগাম জেনে তার সুযোগ নেওয়া। আবার ট্রাম্পই সব থেকে আগে জানছেন যে কখন আবার যুদ্ধ শুরু হতে পারে, তার প্রভাবও শেয়ার বাজারে পড়তে পারে, শেয়ার বাজার পড়ে যেতে পারে, তাহলে সেই খবরটাও আগে জেনে তার সুযোগ নেওয়া। অর্থাৎ শেয়ার বাজার থেকে ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ একটা চক্র, যার মধ্যে তার বউ, তার জামাই, তার মেয়েরা আছেন, তারা বিপুল ফাটকা মুনাফা তুলছেন। এটা হচ্ছে আরেকটি মতামত, যার কিছুটা সত্যতা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। 4 নম্বর একটা হচ্ছে যে ট্রাম্পের স্লোগান ছিল মাগা, মেক আমেরিকা গ্রেট এগেইন। তা কোনো দিক থেকেই তো আমেরিকা গ্রেট হতে পারলো না। এদিকে ট্রাম্পের মেয়াদ তো শেষের দিকে চলে আসছে, যদি একবার ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে সেই যুদ্ধটাও জিততে না পারেন, তাহলে তো মেক আমেরিকা গ্রেট এগেনের বদলে মেক আমেরিকা ব্যাড এগেন করে চলে যাবেন ট্রাম্প, যে ইরানের কাছে প্রকৃতপক্ষে যুদ্ধ হেরে ল্যাজ গুটিয়ে পালাতে হয়েছে তাকে। সুতরাং মাগার বদলে মাবা হয়ে যাবে, মেক আমেরিকা ব্যাড এগেইন। সেই কারণে কি যুদ্ধে লেগে পড়ে আছেন ট্রাম্প? আমরা এই সমস্ত সম্ভাবনাগুলোর দিকে নজর রাখছি। তবে এটা ঠিক, ভিয়েতনামেও আমেরিকা ভেবেছিল যে তারা জিতে আসবে, কিন্তু ভিয়েতনামের মানুষ, প্রতিটি মানুষ সেখানে কমিউনিস্ট পার্টির পেছনে দাঁড়িয়েছিল, নেতা হোচিমিনের পাশে দাঁড়িয়েছিল, তারা অকাতরে নিজেদের প্রাণ দিয়েছে, নিজেদের স্বাধীনতা বিকিয়ে দেয়নি। ইরানের মানুষের মধ্যেও কিন্তু সেই চেতনা লক্ষ্য করা যাচ্ছে। শেষ পর্যন্ত ভিয়েতনাম থেকে যেমন ল্যাজ গুটিয়ে পালাতে হয়েছিল আমেরিকাকে, ইরানের দরিয়া থেকেও ল্যাজ গুটিয়ে পালাতে হবে না তো? আমরা নজর রাখবো সেসব খবরাখবরে। এখন এ পর্যন্তই, আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি।